মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার হবে, সব প্রমাণই হাতে রয়েছে স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা। গুলশানে তানভীর ইমামের বাড়ি সন্দেহে মধ্যরাতে একদল লোকের তল্লাশি, বিপুল ও অবৈধ টাকা থাকার দাবি, লুটপাটের অভিযোগ। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নকল স্যালাইন, স্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলছেন বিশেষজ্ঞ, খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। বাড়ছে অন্তর্বর্তী সরকারের কলেবর, শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নিচ্ছেন অধ্যাপক সিআর আবরার। বেলা 11টায় বঙ্গভবনে শপথ গ্রহণ। শরীয়তপুরে কৃষকের জমি দখল করে মাছের ঘের তৈরির অভিযোগ, বিষ দিয়ে নষ্ট করা হয়েছে ফসল, বিচারের আশ্বাস ডিসির। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলা, অন্তত 12 জনের প্রাণহানি, আহত আরো 30 জন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল বেলা 3টায়, ত্রিদেশীয় সিরিজের পর ফের মুখোমুখি নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। মানবতা বিরোধী অপরাধের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা হবে। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিশেষ এই আয়োজনে গুম, টিউলিপ সিদ্দিক এবং রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার করে স্কাই নিউজ, যেখানে বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শাস্তির আওতায় আনার ব্যাপারে সরাসরি কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার জন্য সব প্রমাণই হাতে রয়েছে। এখন তাকে সশরীরে কিভাবে দেশে ফেরানো যাবে তা নির্ভর করছে ভারত এবং আন্তর্জাতিক আইনের ওপর। এরই মধ্যে তাকে হস্তান্তর করার জন্য ভারতের কাছে আহ্বান জানানো হয়েছে। That depends on India and also international law guiding all this system, how it works. শুধু শেখ হাসিনাই নন, তার সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত শেখ পরিবারের সদস্য, দলের লোকজন সবাইকে এই বিচারের আওতায় আনা হবে, বলেন প্রধান উপদেষ্টা। Not only her, and all the people who were associated with her. Her family members, her clans, her associates, and all the oligarchs, people who promoted her, supported her, made her the way she is. ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে সরাসরি ফেরত পাঠানোর ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি বলে জানান প্রধান উপদেষ্টা। তবে ব্যাপারটি বৈধ বলে ভারত এ ব্যাপারে সহযোগিতা করবে বলেও জানান তিনি। It's a legal issue. If legally they are required to send her to Bangladesh, I think it's international law will guide that decision. প্রধান উপদেষ্টা কথা বলেন আয়নাঘর, জুলাই গণহত্যা ও টিউলিপ সিদ্দিকের দুর্নীতি প্রসঙ্গেও। The Corruption Commission is taking it very seriously. She has so many wealth left behind here, and they will check everything and see how she should be made responsible. রোহিঙ্গা সংকট নিরসনের ব্যাপারে মিয়ানমারের বিদ্রোহীদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। Contacts with them because there's a ডেস্ক রিপোর্ট, নিউজ 24। Rohingyas coming to Bangladesh. এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। রাজধানীর গুলশান এলাকার একটি বাড়িতে মধ্যরাতে তল্লাশি ডামে ঢুকে পড়েছে একদল লোক। তাদের দাবি, বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত উপদেষ্টা এইচটি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের। গুলশান 2 নম্বরের শাহাবুদ্দিন পার্কের পাশে ওই বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে ঢুকে পড়েন তারা। তাদের দাবি, সেখানে বিপুল অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে ঘণ্টা দেড়েক পর সেখানে যায় গুলশান থানার পুলিশ। সেখান থেকে কাউকে আটক বা কোনো টাকা জব্দের খবর পাওয়া যায়নি। একজন পরিচর্যাকারী বলেন, বাড়িটি তানভীর ইমামের নয়, দরজা ভেঙে ঢুকে লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
80-90 জন হইতে পারে। এটা রহমান শরীফের বাসা, আমি কয়েকবার বলতাছি এটা, আর তো আর কিছু করার না। এই বাসায় ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে কিচেনে দিয়ে গেছি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ঢাকার কেরানীগঞ্জে চলছে নকল স্যালাইন তৈরির রমরমা কারবার। অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি করা হচ্ছে গুরুত্বপূর্ণ এই জীবন রক্ষাকারী ওষুধ। নিউজ 24 এর অনুসন্ধানে এমন কারখানার সন্ধান মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের স্যালাইন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, আর প্রশাসন বলছে বিষয়টি খতিয়ে দেখা হবে। মাহমুদ হাসানের ধারাবাহিক প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ইব্রাহিম আজনবী। ঠিক আছে, আসেন ভাই, আসেন, আমরা কথা বলি, আসেন। ঢুকতেই প্রতিবেদকের ওপর চড়াও হলেন কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের কাজিরগাঁও এলাকার বাংলা ফুড অ্যান্ড বেভারেজ কারখানা কর্তৃপক্ষ। পরে ম্যানেজ করে কারখানার ভেতরে ঢুকতেই দেখা মিলল নকল পণ্য তৈরির বাহারি উপকরণ। কথায় আছে, বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট। কারখানার ভেতরে স্টোর রুমে ঢুকে একটু খুঁজতেই পাওয়া গেল খাবার স্যালাইনের মোড়ক, পাশেই পাওয়া গেল টেস্টি স্যালাইনের প্যাকেট। পাশের রুমে বানানো হয় স্যালাইন, ছড়িয়ে ছিটিয়ে রাখা স্যালাইন তৈরির নানা রসদ। কেমিস্টের কথা জিজ্ঞেস করতেই জানা যায় তিনি রাতে কাজ করেন, আর রাতের আধারে উৎপাদন সম্পূর্ণ করে প্যাকেটজাত করা হয় এই কারখানায়। আমাদের কেমিস্ট ছিল, কালকে রাতে আমাদের এখানে যেগুলো কেমিস্ট আছে চলে আসবে। স্যালাইন তৈরি করছেন, জি। তো এটা কতটুকু মানে আপনার মনে হয় যে এখানে মানসম্মতভাবে তৈরি? আমরা তো মানসম্মতভাবে তৈরি করছি বিধা আমাদের এখান থেকে রিপোর্ট গেছে, আমাদের সায়েন্স ল্যাব টেস্ট হয়েছে, সেখানে রিপোর্ট আসছে। পাশের রুমে ট্যাঙ্ক ও স্যালাইন তৈরির ভিন্ন ভিন্ন রকম কেমিক্যাল, লবণ আর চিনির মজুদ। ল্যাবরুম থাকলেও নেই পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি। এমন পরিবেশে তৈরি স্যালাইন স্বাস্থ্যের জন্য কতটা মারাত্মক হতে পারে জানালেন বিশেষজ্ঞরা। খাবার স্যালাইন একটি ঔষধ, এবং সেজন্য মানসম্পন্ন ল্যাবরেটরি, যথাযোগ্যভাবে পড়াশোনা করা লোকজন থাকতে হবে এবং পরিবেশ থাকতে হবে। কারণ যদি এর উপাদানের তারতম্য হয়, একটি শিশুর বা বড় মানুষেরও কিডনি নষ্ট হয়ে যেতে পারে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এই জাতীয় যেখানে সেখানে তৈরি হতে পারে না। এই উপাদান যদি না পান তাহলে ওই পানি খাওয়ায় আমার লাভ কি? উপাদানটা তো তৈরি করা হয়েছে, যে পরিমাণ পানি বের হয়ে যায়, ওই বের হওয়া পানির মধ্যে যে উপাদান আছে সেই সমপরিমাণ উপাদান আপনার শরীরে ঢুকিয়ে দেওয়ার জন্য, আপনার ব্লাডের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য হলো এই বিষয়টা আবিষ্কার হয়েছে। কিন্তু আনফরচুনেটলি এটা এখন ব্যবসার একটা পণ্যে পরিণত হয়েছে। ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া জীবন রক্ষাকারী ওষুধ তৈরির এখতিয়ার নেই কারো বলে জানালেন সংস্থাটির পরিচালক। এটা তো ঔষধ উৎপাদনের কোনো লাইসেন্স নাই, একটা প্রোডাক্টের উৎপাদনের কোনো বৈধতা নেই। তাহলে তার নাম অন্য একটা প্রতিষ্ঠান নামের কাছাকাছি, অতদূর চিন্তার সুযোগ নাই। এটা অন্যায়, এটা স্রেফ অন্যায়। আপনার এটা হতে পারে মার্কেটিং স্ট্র্যাটেজি, সে হয়তো কোনোভাবে একটা জিনিস বানিয়ে আর একটা প্রতিষ্ঠানের মাল চলে, তার সাথে সে তার মালটা চালায়। নিয়ম না মেনে স্যালাইন তৈরি ও সেবনে হতে পারে নানা রকম শারীরিক জটিলতা, তাই সকলকে সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কলেবর বাড়ছে। নতুন শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী সিআর আবরার। বেলা 11টায় বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠান হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করেছেন চৌধুরী রফিকুল আবরার। সিআর আবরার নামেই তিনি পরিচিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টা আছেন 21 জন। তাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয় সামলাচ্ছেন। এই ঈদের খুশিতে ডুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। গত কয়েক মাস ধরে বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম। রোজার শুরুতে সংকট আরো তীব্র হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালে তেলের বাজারে সরবরাহ কেমন দেখছেন আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা?
ধন্যবাদ তানিয়া, আপনি ঠিকই বলেছেন। গত কয়েক মাস ধরে যে খোলা বাজারে সয়াবিন তেল, বিশেষ করে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট কিন্তু দেখা দিয়েছে। আজকে আমরা বাজারগুলো ঘুরিয়ে আমরা যেমনটা দেখেছি, সেখানেও কিন্তু সয়াবিন তেলের সংকট আমরা দেখেছি এবং ক্রেতা বিক্রেতাদের নানান বক্তব্য আমরা শুনেছি যে সয়াবিন তেল অর্থাৎ বোতলজাত সয়াবিন তেল কিনতে হলে তাদের সঙ্গে অন্য পণ্য কিনতে হচ্ছে বাধ্যতামূলক, এমনটাই বলেছেন খুচরা বিক্রেতারা। তো আমরা আছি আজকে এখানে যে হাওলাদার এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটর পয়েন্টে আছি। তো সেখানে তারা এই যে অভিযোগ, খুচরা বাজারের যে অভিযোগ, সেটা অস্বীকার করেছেন। যদি আমি এখানকার যিনি প্রোপাইটার আছেন তার সঙ্গে যদি একটু কথা বলি, যে বোতলজাত যে সয়াবিন, সেই সয়াবিনের সংকট কেমন আছে এবং আপনারা অন্য পণ্য দিচ্ছেন এরকম একটা অভিযোগ আছে, আপনি কি বলবেন? না, সংকট তো আগের সাথে অনেক কমে গেছে। সংকট আগের সাথে অনেক কমে গেছে। এখন আগের সাথে মাল অ্যাভেলেবেল হইতে আছে। ইনশাল্লাহ আগামী পরশুদিন থেকে মাল অ্যাভেলেবেল আমরা পাবো। আমি এইমাত্র কথা বলছি। আর আমরা আর কি ওই যে অন্য পণ্যগুলো দিচ্ছেন না, মানে বোতলজাত পণ্যের অন্য কোনো? না, আমাদের তো আটা ময়দা চিনি এগুলো কিছু নেই, চাপাতিও নেই। আমাদের আছে চিনি গুঁড়া চাল, খুব ভালো চলে, খুব রানিং প্রোডাক্ট আমাদের। চিনি গুঁড়া চাল, ওইটার সঙ্গে চিনি গুঁড়া চাল, সরিষা তেল, তারা চাইয়েই নিয়ে যায়। চিনি গুঁড়া চাল তো আমাদের এখন হটকেক, খুব ভালো চলে এবং খুব ভালো অবস্থা আছে আমাদের এখন। হ্যাঁ, গোডাউনে আসার আগে মাল শেষ। যেমনটা বলছেন যে এখানে গোডাউনে তাদের যে বোতলজাত যে তেল, সয়াবিন তেল, সেটার সংকট আছে আপাতত, তবে এই সংকটটা থাকবে না। আর তারা যে অন্য যেটা বলছে যে অন্য যে পণ্য দেওয়া হচ্ছে চাল বা অন্যান্য, সেগুলো কিন্তু তারা বলছেন যে না, এটা তাদের যেহেতু প্রোডাক্ট ভালো, তারা অনেকেই চেয়ে নেয়, তারা বাধ্যতামূলকভাবে কাউকে এগুলো অন্য প্রোডাক্ট দিচ্ছেন না, এমনটা বলছেন। তবে এই সংকট কেটে যাবে এমনটাই বলছেন এই ডিস্ট্রিবিউটর পয়েন্টের যিনি প্রোপাইটার, তিনি বলছেন যে খুব শীঘ্রই যে সয়াবিন তেলের সংকট কেটে যাবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সয়াবিন তেল নিয়ে যে নানান সংকটের কথা, তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। তানিয়া। মিরন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, বাজারে তেলের সরবরাহ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত ছিলেন সাইফুর রহমান মিরন। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। রমজানে অস্থির নিত্যপণ্যের বাজার, আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে নিত্যপণ্যের দাম দর এখন কেমন দেখছেন? বাজার তদারকিতে কতটা তৎপর টাস্ক ফোর্স? ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের যে বাজার আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু রোজা চলছে তার কারণে যে ক্রেতাদের উপস্থিতি কিন্তু আমরা কিন্তু খুব একটা কম দেখছি, যেহেতু সকালের বেলা বাজার। তবে একটু বেলা বাড়লে কিন্তু ক্রেতাদের ভিড় বাড়ে বাজারে। তবে মাছের বাজার একটু দেখানোর চেষ্টা করছি, মাছের কোনো কমতি আমরা দেখছি না। সাজিয়ে রাখা হয়েছে, যারা ক্রেতা বাজার করতে এসছেন তারা যেন তাদের নজর পড়ে মাছের দিকে, তারা যেন কিনতে পারে সেদিকে নজর রেখে যারা ক্রেতা তারা সাজিয়ে রেখেছে। বড় বড় সাইজের মাছগুলি প্রথম সারিতে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। রূপচাঁদা থেকে শুরু করে কাঁঠাল থেকে শুরু করে বিভিন্ন রকমের, গ্রাস কাপ থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ আমরা দেখছি এখানে সাজিয়ে রাখা হয়েছে। তবে দাম কিছুটা বেশি বলছে এখানে যারা ক্রেতা বাজার করতে এসছেন। তবে আবার দেখা যাচ্ছে মাংসের বাজারও আমরা দেখেছি কিছুটা দাম বেশি। তবে যারা ক্রেতা তারা বলছেন যে যেভাবে হোক কিন্তু কিনতে হবে, তার কারণে বাজার করতে এসেছে। সবজির দামটা কিছুটা স্বস্তি ফেরাচ্ছে, যেখানে বেগুনের দাম আরও বেশি টাকার কথা রয়েছে। এখন আমরা দেখছি চট্টগ্রামের বাজারে 50 টাকা কেজিতে বেগুন বিক্রি করা হচ্ছে। মাছের দামটা একটু যদি কম হতো তাহলে সবার জন্য সহজ হতো বলে তারা জানে। এটা বড় বড় সাইজের আমরা দেখছি কোরাল, যে লাল কোরাল দেখতে পাচ্ছেন, কোরাল সামুদ্রিক মাছ। তো কোরাল মাছের দামও তারা চাচ্ছে 500, 700, 600 টাকা পর্যন্ত তারা চাচ্ছেন। আবার সাদা কোরালও দেখতে পাচ্ছি, সেই কোরালের দামও কিন্তু আমরা দেখছি 600, 700 টাকা কেজিতে তারা চাচ্ছেন। রুই মাছের দাম একটু বেড়ে গেছে, যেহেতু রুই মাছের চাহিদা অনেক বেশি। তো সেই কারণে কিন্তু আমরা দেখছি 250 থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত কেজিতে রুই বিক্রি করা হচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে সাভারে নাজমুলের কাছে।
জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে মাছের বাজারে খবর জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারের সবচেয়ে যে বাস স্ট্যান্ডে যে মাছের যে বাজার, সেই বাজার আমরা যদি দেখাই যে এখানে এই সব ধরনের মাছই কিন্তু রয়েছে এবং দেশি বিদেশি রুই, কাতল, চিংড়ি, ইলিশ এবং যে কোরাল মাছ। আমরা যদি মাছের বাজার কিন্তু অস্থির এবং বড় সাইজের যে মাছ সেটা হচ্ছে 600 টাকা এবং 600 টাকার নিচে কোনো এই যে রুই কাতল নেই। এবং আমরা যদি দেখাই যে এখানকার যে দেশীয় মাছ সেটাও কিন্তু আপনারা দেখছেন যে এইখানকার যে বোয়াল মাছ আর মাছ সেটা কিন্তু 1200 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এবং এই বাজারগুলোতে আপনারা যদি একটু দেখাই যে মাছের বাজার কিন্তু এখন পুরাপুরি অস্থির এবং কোনো রকম নিয়ন্ত্রণে নেই মাছের বাজার। এবং আমরা যদি একটু মাছের বাজারে দেখছি যে প্রচুর মাছ রয়েছে এবং এক হিসেবে যে বাজারে যে যারা ক্রেতা কিন্তু আসলে খুব সংকট, প্রচুর মাছ রয়েছে কিন্তু আসলে সেই অর্থে যে মাছের বাজারে কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু পুরাপুরি অস্থির। এবং বড় সাইজে যে বোয়াল মাছ, সে বোয়াল মাছ কিন্তু 1200 টাকা কেজি বিক্রি করা হচ্ছে এবং অন্য দেশে যে মাছ রয়েছে সবই কিন্তু আসলে প্রচুর মাছ রয়েছে। এবং আমরা যদি আপনার দেখাই যে বিভিন্ন সাইজের আর মাছ এবং বোয়াল মাছ বা যেসব মাছ, আপনার সাথে একটু কথা বলি, এই আর মাছ এবং বোয়াল কত করে কেজি বেচছে? 1250। না, দাম কমই, এটা 1600-1700 টাকা কেজি বিকে। এই যে মাছ বলছে 1250, তারপরে বলছে যে তারা বলছে দাম কমই, কিন্তু তাহলে অন্য যেসব মাছ রয়েছে। আর মাংসর বাজার কিন্তু আমরা দেখেছি যে পৌরসভা থেকে কিন্তু মাংসর বাজার যে ঠিক দাম নির্ধারণ করা হয়েছে। এখানে রূপচাঁদা মাছ রয়েছে 1200 টাকা কেজি এবং বিদেশি মাছও কিন্তু এখানে রয়েছে, প্রচুর বিদেশি মাছ রয়েছে। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার যে মাছের বাজার কিন্তু বেশ অস্থির এবং গরুর মাংসের বাজারে এসেছি, গরুর মাংস কত করে বিক্রি করা হচ্ছে এবং সেই দাম আসলে যে তালিকা কতটুকু টানানো হয়েছে। যে মাংসর বাজারে কিন্তু যেহেতু রোজা চলছে এবং এই রোজার মধ্যে কিন্তু মাংস, মাছ সবই কিন্তু দাম বেশি এবং যে বাজার মনিটরিং করার কথা প্রশাসনের পক্ষ থেকে, সেই মনিটরিংয়ের অভাবে আসলে বাজার মনিটরিংয়ের অভাবে কিন্তু দাম হু করে দাম বাড়িয়ে দিচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের মাছ এবং মাংসের বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ সাভার থেকে যুক্ত থাকার জন্য, সেই সাথে জয় আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম থেকে যুক্ত থাকার জন্য। শরীয়তপুরের পাটনিগাঁও এলাকায় কৃষকের জমি দখলে নিয়ে মাছের ঘের তৈরির অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। জমি না দেয়ায় ফসল নষ্টের উদ্দেশ্যে প্রয়োগ করা হয় বিষ। এতে মরে গেছে কয়েক একর জমির ধান গাছ। দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পাখির চোখে দেখা যায় ফসলি জমির চারপাশে খনন করে প্রস্তুতি চলছে ঘের তৈরির, আর ঘেরের মাঝখানে থাকা জমির ধান বিষ প্রয়োগে মরে ধারণ করেছে বাদামি বর্ণের। এমন দৃশ্য শরীয়তপুরের সদরের পাটনিগাঁও এলাকার অন্তত 10 একর ফসলি জমির। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য রোকন সর্দার ও তার সমর্থকরা দলীয় প্রভাব খাটিয়ে এভাবেই কৃষকের জমি দখলে নিয়ে তৈরি করেছেন মাছের ঘের। জমি না দেয়ায় রাতের আধারে বিষ প্রয়োগে নষ্ট করা হয়েছে কয়েক একর ফসলি জমি। এতে ক্ষতিগ্রস্ত কৃষক শেষ সম্বল হারিয়ে দিশেহারা। রাইতে এরা জোর করে ধান কেটে লইয়া যায় আর ওই যে ধানে ওষুধ দিয়া সব মেরে লিছে। আমরা ঋণ করে ধান লাগাইছি, মাছ চাষ করার জন্য প্রজেক্ট আমরা দিব না। ওরা এই দলের প্রভাব খাটাইয়া রোকন সর্দার আরো আছে, ওরা এই জন্য জোরে ভাবে এই জমি দখল করে লেগেছে। ভুক্তভোগীদের অভিযোগ একাধিকবার বিভিন্ন দপ্তরে ধর্ণা দিলেও আশ্বাস ছাড়া মেলেনি কোনো সুরাহাই। আমরা কোনো বিচার আমরা পাইতেছি না। আমরা সেনাবাহিনীর কাছে গেছি, পুলিশের কাছে গেছি, ওসির কাছে গেছি, ডিসির কাছে গেছি, কোনো হানে বিচার আমরা পাই না। এদিকে অভিযুক্ত রোকন সর্দারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বিষয়টি অস্বীকার করে পরিবারের দাবি, রোকন শুধু মাটি কাটার কাজ করেছে, কারো ফসলি জমি দখল কিংবা বিষ প্রয়োগ করেনি। হইলো ডেকু হইলো পুষ্কনি তেমনি মাটি কাটে, ও তো আর পুকুর নেয়নি, ওরা প্রজেক্ট নেয়নি, হইলো মাটি কাটে। এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা হলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এইখানে যারা দুষ্কৃতিকারী যারা রয়েছে, যারা এটার জন্য দায়ী, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থার জন্য যা যা করেন আমরা সবকিছু করব। ফসলি জমি নষ্ট করে ঘের কাটায় ক্ষতির মুখে কৃষক, ফসল রক্ষায় ব্যবস্থা নেবে প্রশাসন, এমন আশা ভুক্তভোগীদের।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন, সরাসরি যাচ্ছি তার কাছে। সুমন, কোন কোন এলাকায় উচ্ছেদ অভিযান চলছে আর কাদের উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন, বিস্তারিত জানাবেন। আপনারা জানেন যে গাবতলীর যে গরুর হাটটি হয়, মেন রাস্তার পাশে কিন্তু এই ডিএনসিসি অভিযানটি চালাচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু অভিযানটি প্রায় আরও 20 মিনিট আগে থেকে কিন্তু অভিযানটি শুরু করেছে ডিএনসিসি, এবং উত্তরের যেই প্রশাসক রয়েছেন সিটি কর্পোরেশনের তিনি কিন্তু এখানে এই তিনি অভিযানটি পরিচালনা করছেন। আপনারা এখন যেমনটি দেখছেন যে এই রাস্তার পাশে সিটি কর্পোরেশনের যে জায়গাটি রয়েছে সেখানে যে অবৈধভাবে অস্থায়ী দোকান গড়ে উঠেছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু এই এক্সকেভেটর দিয়ে কিন্তু এটি ভেঙে ফেলা হচ্ছে। পাশাপাশি আপনারা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এরপরে আমরা যেমনটি শুনেছি গাবতলীর এই বেড়িবাঁধের যেই গাবতলী থেকে শুরু হয়েছে যে বেড়িবাঁধের রাস্তাটি, সেটির দুই পাশে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে ইট রাখা হয়েছে, বালু রাখা হয়েছে, পাথর রাখা হয়েছে, সেটি কিন্তু আমাদের যেমনটি জানিয়েছেন যে এখান থেকে ঠিক 1 থেকে 1.5 কিলোমিটার সামনে যে বিজিবি মার্কেটটি রয়েছে সেই পর্যন্ত কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হবে। এবং আমাদের বলা হয়েছে যে এই অবৈধ স্থাপনা যেগুলো করা হয়েছে সেগুলো ভেঙে ফেলার পাশাপাশি উচ্ছেদের পাশাপাশি কিন্তু যেই রাস্তার পাশে যেসব মালামাল রাখা হয়েছে, ইট বালু পাথর, সেগুলো কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হবে বা সেগুলো নিলামে তোলা হবে, এমনটি করা হতে পারে। তবে আমরা দেখেছি যে স্থানীয় যারা দোকানগুলো আপনারা দেখছেন এখন যেগুলো ভেঙে ফেলা হচ্ছে এগুলো কিন্তু অস্থায়ী দোকান ছিল। আমরা দোকানের মালিকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে তাদেরকে জানানো হয়নি, হঠাৎ করে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। তবে সিটি কর্পোরেশন কিন্তু জানিয়েছে, আমাদের বলেছেন যে এই অভিযানের বিষয়ে কিন্তু 7 দিন আগে থেকেই অবহিত করা হয়েছিল সবাইকে, এবং যার যা স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে নিতে বলা হয়েছিল। তবে সেটি না মানার কারণে এখন কিন্তু আর সময় দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি বেশ কিছু দোকানে কিন্তু আমরা দেখেছি মালামাল রয়েছে, সেখানে কিন্তু সেটি সরানোর জন্য অল্প কিছুক্ষণ সময় দেওয়া হচ্ছে এবং সেটি পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না। তো অভিযানটি চলমান রয়েছে, অভিযানটি চলবে আরও বেশ কিছুক্ষণ এবং মাত্র শুরু হয়েছে এই প্রান্ত থেকে। আমরা পরবর্তী আপডেট জানাবো আমার কাছে আপনাদের। এই ছিল সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ সুমন। এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত আরও 30 জন। স্থানীয় পুলিশের বরাতে রয়টার্স জানায়, মঙ্গলবার ওই সেনানিবাসের দেয়ালে বিস্ফোরক বোঝাই 2টি গাড়ি দিয়ে হামলা চালানো হয়। এই ঘটনা ঘটে ইফতারের পর। হামলায় সামরিক স্থাপনাটির দেয়াল ধসে হতাহত হওয়ার ঘটনা ঘটে। এখনও এর দায় কেউ স্বীকার করেনি। অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টের ভেতরে স্মোক গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুড়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের সমর্থনে সার্বিয়ার বিরোধী দলীয় নেতারা এই হামলা চালায়। এই সময় সরকার দলীয় একজন আইন প্রণেতা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সার্বিয়ান পার্লামেন্টে মঙ্গলবার প্রোগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট কর্মপরিকল্পনা উত্থাপন করে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে বিরোধী দলীয় জোট, শুরু হয় তুমুল হট্টগোল। এক পর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। ডিপ্লোমা স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। এবারে খেলার খবর।
চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সবশেষ এই পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয় দুই দল। কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা রয়েছে বলে জানালেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। হাইব্রিড মডেলে হলেও ভ্রমণ নিয়েও কোনো অভিযোগ নেই তাদের। দক্ষিণ আফ্রিকাও রাতে ফ্লাডলাইটের নিচে অনুশীলন সেরেছে। দুই দলের ম্যাচ শুরু বেলা ৩টায়। লাহোর থেকে শুভদেব নাথের রিপোর্ট। এশিয়ার কন্ডিশনে দুই উপমহাদেশে দলের লড়াই। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা। সবশেষ ট্রাইনেশন সিরিজে এই পাকিস্তানে খেলেছিল দু দল। মঙ্গলবার দুপুরে লাহোরে অনুশীলন করেছে কিউইরা। ব্ল্যাক ক্যাপস অধিনায়ক মিচেল স্যান্টনার সরাসরি জানালেন একাদশে পরিবর্তনের কথা। আমরা পেশাদার ক্রিকেটার, এসব নিয়ে চিন্তার কিছু নেই। আমরা সারা বিশ্বেই ঘুরে ঘুরে খেলি। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আমাদের সমস্যায় পড়তে হয় না। ভারত একই ভেন্যুতে খেললেও অন্য দলে নেই সে সুযোগ। কখনো পাকিস্তান, আবার কখনো আরব আমিরাত। ভ্রমণ ক্লান্তি নিয়ে প্রশ্ন করা হয় নিউজিল্যান্ড অধিনায়কের কাছে। দুবাইয়ে আমরা স্পিনারদের বেশি খেলিয়েছি, তবে লাহোরের কন্ডিশন ভিন্ন, সেজন্য একাদশে পরিবর্তন আসবে। আমরা অনেকদিন ধরেই পাকিস্তানে আছি, কন্ডিশন সম্পর্কে ধারণা আছে। রাতের আলোয় গাদ্দাফি স্টেডিয়ামে প্রোটিয়া দলের অনুশীলন। শুরুর আসরে শিরোপাজয়ী দলটি টানা দুই আইসিসি ইভেন্টে সেমির মঞ্চে। টি-20 বিশ্বকাপের পর আরও একটি আইসিসি ইভেন্টে ফাইনালের অপেক্ষায়। নিউজিল্যান্ডে কোয়ালিটিফুল সম্পূর্ণ স্পিনার রয়েছে। আপনি যদি ভুল করেন তাহলে যে কোনো বোলারকেই উইকেট দিতে পারেন। কন্ডিশনের সুবিধা কাজে লাগলে কোনো কিছু ভ্যারি করে না। তবে পরিসংখ্যানে এগিয়ে টেম্ভা বাবুমার দল। দু দলে 73 দেখায়, যেখানে দক্ষিণ আফ্রিকার জয় 42 ম্যাচে। কিউইরা জিতেছে 26 ম্যাচ। তবে লাহোরে ব্যাটিং উইকেটে মূল চ্যালেঞ্জ বোলারদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই মহাদেশে দুই দলের লড়াই। এই টুর্নামেন্টের শুরুর আসরে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তবে নিউজিল্যান্ডের জন্য এই টুর্নামেন্টের শিরোপা এখনো অধরা। এখন দেখার বিষয় লাহোরের দ্বিতীয় সেমিফাইনালে জিতে কেই বা ফাইনালে ওঠে। শুভদেব নাথ, নিউজ 24, লাহোর, পাকিস্তান। বিরাট কোহলির ব্যাটে চড়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারত। সেমিফাইনালে মাইটি অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়েছে ম্যান ইন ব্লুরা। দুবাইয়ে টস জিতে ব্যাটিং করতে নেমে ভারতকে 265 রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় স্টিভ স্মিথের দল। জবাবে কোহলির দায়িত্বশীল ব্যাটিং এর সঙ্গে শ্রেয়াস আইয়ার, রাহুলের নির্ভরতায় 11 বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত। মঞ্চটা ছিল বিশাল, আর সেখানে প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া। আর সেই চাপের ম্যাচে এক প্রান্ত আগলে রেখে ভারতের ত্রাণকর্তা হয়ে উঠলেন বিরাট কোহলি। শুভমান গিল আর রোহিত শর্মার দ্রুত বিদায়ে থমকে দাঁড়ায় ভারত। স্কোরবোর্ডে চাপ, বিপরীতে অস্ট্রেলিয়ার আগ্রাসী বোলিং। সব মিলিয়ে ভারত তখন চাপে, কিন্তু তখনই সামনে এসে দাঁড়ালেন কিং কোহলি। প্রতিটি রানকে মূল্যবান করে তুললেন। 84 রানের ইনিংসটা ছিল যেন একটা যুদ্ধ, যেখানে বলের পর বল, ওভারের পর ওভার লড়াই করেছেন তিনি। শ্রেয়াস আইয়ার সঙ্গ দিয়েছেন, রাহুল ছিলেন নির্ভরতার প্রতীক, কিন্তু শেষটা ছিল হার্দিক পান্ডিয়ার। যখন 40 রান দরকার, তখন ভয়ডরহীন ব্যাটিংয়ে যেন ভারতকে ফাইনালের দরজায় পৌঁছে দিলেন হার্দিক। অস্ট্রেলিয়ার সব পরিকল্পনা ভেস্তে দিয়ে 11 বল হাতে রেখে ম্যাচ শেষ করে দিল ভারত। এর আগে ব্যাট করতে নেমে 264 রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। স্মিথের 73, ক্যারির 61 রানের ইনিংসও শেষ পর্যন্ত যথেষ্ট ছিল না। ভারতীয় বোলিং আক্রমণে মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী আর জাদেজা মিলে অজিতের স্কোর বড় করতে দেননি। ইমরান হোসেন, 24, দুবাই, আরব আমিরাত। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।